আপনিও যাইতে পারেন নাই, আপনার ছেলে পেলে, আপনার নাতিপুতি, এখন নাতিপুতির জেনারেশন চলতেছে, আপনার মনে হয় এরাও করতে পারবে না। তাহলে কিভাবে সামনে কি হইব, ভবিষ্যৎ কি? কিছুই তো দেখতেছেন, মানে কোনো উন্নতি নাই আপনাদের ভবিষ্যতে। যুগের পর যুগ তারা কালের পর কাল এভাবেই মূর্খ হিসাবে মানে এই সমাজে বসবাস করে যাচ্ছে। 500 বাচ্চা স্কুল কলেজের অভাবে স্কুল কলেজে যাইতেও পারতেছে না, পড়ালেখা করতে পারতেছে না, পুরো মূর্খ হয়ে একটা 0% পড়ালেখা আর কি। রাতে ঘুমাইছেন, ঘুমানোর পরে হঠাৎ করে পানি বেড়ে গেছে, রাতেই তো বাড়ি পানি, রাতে পানি আসছে জোয়ার আইসা ডুবে গেছে, তখন কি হইব? জীবন মানেই কি শুধুই সংগ্রাম, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকার এক অদম্য লড়াই? প্রশ্নটা তাদের জন্য যাদের ঘরবাড়ি আর জীবন দুটোই বাধা পড়ে আছে এই উত্তাল নদীর স্রোতে। চরের জীবন মানেই প্রকৃতির বিরুদ্ধে এক নিরন্তর যুদ্ধ। এখানকার মানুষগুলো যেন এই উত্তাল নদীপথ পাড়ি দেওয়ার এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রকৃতির সাথে কতটা ঘনিষ্ঠভাবে মানুষ বাঁচতে পারে, আবার সেই প্রকৃতি কতটা নিষ্ঠুর হতে পারে, তা এই চরের মাটিতে পা না রাখলে হয়তো বোঝা অসম্ভব। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি যমুনার কুল ঘেঁষে জেগে ওঠা এমনই এক জনপদ, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার ইজারাপাড়া চরে। এখানে পা রাখতেই আমাদের চোখে পড়েছে কিছু সহজ সরল আর মায়ায় ভরা মুখ, কিন্তু এই সরলতার পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। শহরের কোলাহল থেকে বহু দূরে এই মানুষগুলোর জীবনে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, নেই ভালো রাস্তা, নেই স্বাস্থ্য কেন্দ্র, নেই কোনো নিরাপত্তা। জীবন এখানে প্রতিদিনের বেঁচে থাকার লড়াই মাত্র। তবে এই সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে তা হলো এখানকার শিশুদের ভবিষ্যৎ। মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি অধিকার শিক্ষা, আর এই শিক্ষা থেকে এখানকার শিশুরা পুরোপুরি বঞ্চিত। অবাক হলেও সত্যি, এই চরে শিক্ষার হার 0%, আর নিরক্ষরতার হার 100%। এই যে দেখছেন হাসি খুশি মুখগুলো, এদের অনেকেরই বুকে লেখাপড়া শেখার এক তীব্র ইচ্ছা চাপা পড়ে আছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ করার কোনো সুযোগ নেই, কারণ পুরো চর জুড়ে নেই একটিও বিদ্যালয়। শিক্ষার আলো এখানে পৌঁছায় না। যমুনার স্রোত হয়তো তার আগেই পথ আগলে দাঁড়ায়। আমি বরাবরই চেষ্টা করি এরকম উত্তাল নদী পাড়ি দিয়ে আপনাদের কাছে এ ধরনের না বলা গল্পগুলো তুলে ধরতে। ইজারাপাড়া চরের এই অসহায় ও সংগ্রামী মানুষগুলোর জীবনের গল্প আজ তারই একটি অংশ। তাদের সরলতা, তাদের কষ্ট আর তাদের না পাওয়া বেদনাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেই আমার এই দীর্ঘ যাত্রা। আমার এই যাত্রায় যদি আপনি নতুন সঙ্গী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই প্রচেষ্টার অংশ হবেন। আর যারা আগে থেকেই আমাদের সাথে আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের সমর্থনই আমাকে দুর্গম পথে পা বাড়ানোর সাহস যোগায়। জীবনের একঘেয়ামি আর শহরের কোলাহল থেকে বেরিয়ে যখন আমরা প্রকৃতির কাছাকাছি যাই তখনই যেন খুঁজে পাই আত্মার শান্তি। সেই শান্তির খোঁজেই আজ আমরা চলে এসেছি এক অজানা গন্তব্যে, যমুনার বুকে জেগে ওঠা ইজারাপাড়া চরের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথের শুরুটা হয়েছিল যমুনার এই শান্ত শাখা নদী থেকে। এখানে এসে আমাদের দেখা হয়ে গেল কিছু সহজ সরল মানুষের সাথে, যাদের মুখের হাসিতেই মিশে আছে মাটির গন্ধ। আমরা তাদের অতিথি শুনেই যেভাবে আমাদের আপন করে নিলেন তাতে মনে হলো মানবতা আর অতিথিপরায়ণতা হয়তো এমনই হয়। এই ঘাটের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল এটি। প্রযুক্তির ছোঁয়া এড়িয়ে দড়ির টানে নদীর এপার থেকে ওপারে ডিঙ্গি নৌকায় এই পারাপার। দৃশ্যটি সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল যেন আমরা কোনো শিল্পীর আঁকা ছবির মাঝে এসে পড়েছি। এরপর ইঞ্জিনের শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। আমাদের নৌকায় এগিয়ে চলল ইজারাপাড়া চরের দিকে। এই শাখা নদীর দুই পাশের সবুজ আর দিগন্ত বিস্তৃত প্রকৃতি যেন আমাদের চোখে এঁকে দিচ্ছিল এক প্রশান্তির ছবি। এই দৃশ্যই বারবার মনে করিয়ে দিচ্ছিল যে প্রকৃতির আসল রূপের সৌন্দর্য গ্রামেই লুকিয়ে থাকে। এই অপার প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে মূল যমুনায় প্রবেশ করেছি তা টেরই পাইনি। কিন্তু যমুনায় প্রবেশ করার সাথে সাথেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক ভিন্ন বাস্তবতা।
শান্ত যমুনা মুহূর্তেই ধারণ করলো এক ভয়াবহ রূপ। উত্তাল ঢেউ আর নদীর গর্জন আমাদের মনে ধরিয়ে দিয়েছিল ভয়। প্রকৃতির এই রুদ্রমূর্তির কাছে আমরা ছিলাম নিতান্তই অসহায়। মনে হচ্ছিল এই বুঝি আমাদের নৌকা ডুবে যাবে, কিন্তু আমাদের মাঝি ছিলেন অভিজ্ঞ। যমুনার এই ভয়াল ঢেউয়ের বুক চিরে তিনি সাহসের সাথে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ভয়, উত্তেজনা আর রোমাঞ্চ সবকিছু মিলে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রতিটি ঢেউ যেন আমাদের জীবনের এক একটি নতুন পরীক্ষার মতো ছিল। অবশেষে প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপের সাথে যুদ্ধ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। উত্তাল যমুনা ধীরে ধীরে শান্ত হয়ে এলো এবং দূরে জেগে উঠলো আমাদের কাঙ্ক্ষিত ইজারাপাড়া চর। এই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সুন্দর যাত্রাপথ আমাদের শিখিয়েছে প্রকৃতি যেমন তার অপার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করতে পারে, তেমনি তার রুদ্র রূপ দিয়ে আমাদের পরীক্ষা নিতেও ছাড়ে না। এই অসাধারণ অভিজ্ঞতা নিয়েই আমরা আজ ইজারাপাড়া চরে আমাদের পথচিহ্ন আঁকলাম। বন্ধুরা, সিরাজগঞ্জের চৌহলি উপজেলায় আমরা চলে এসেছি নতুন আর একটি চরে, যে চরটি যমুনা নদীর পাশেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে উত্তাল যমুনা। এই উত্তাল যমুনা পাড়ি দিয়েই আমরা এই ছোট্ট যে নৌকাটি দেখতে পাচ্ছেন, ডিঙি নৌকার মতো এই নৌকাটি নিয়ে আমরা এই উত্তাল পিছনে যে বড় বড় ঢেউ দেখতে পাচ্ছেন, এই ঢেউ পাড়ি দিয়ে এসেছি এই চরে। আর এই চরের মানুষের সাদামাটা জীবন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো চলুন যাই, দেখা যাক এই চরের মানুষের সাদামাটা জীবন, কিভাবে তারা এখানে জীবনযাপন করছে। চর দিয়ে হাঁটতেছি আমি। এই চরের মাঝে দেখতে পাচ্ছেন যে মানুষের পথ যাতায়াতের কারণে যে রাস্তা তৈরি হয়েছে, এই স্ট্রেট সোজা, শুধু পায়ের ছাপ, মানে পায়ের কারণে এখানে যে কোনো গাড়ি যাতায়াত করে না, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই রাস্তা শুধু মানুষের পায়ে হাঁটার যে রাস্তা থাকে আমরা দেখতে পাই, সেই পায়ে হাঁটা রাস্তাই এখানে। কারণ এখানে কোনো যাতায়াতের জন্য নেই কোনো যানবাহন কিংবা কোনো ঘোড়া গাড়ির ব্যবস্থা পর্যন্ত নেই এই চরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চরের মাঝে একটি দোকানে চলে এসেছি। দোকানটি দেখতে পাচ্ছেন খুবই পরিপূর্ণভাবে সাজানো, বিভিন্ন পণ্য দিয়ে সকল কিছু আছে এখানে। মুদির দোকান টাইপ, মুদির দোকানই আর কি এটা। এই দোকান কাদের? আমাদের। কতদিন ধরে দোকান করে এখানে? 6 মাস। 6 মাস। এই চরে কি নতুন আসছো তোমরা? জি। আগে কোন চরে ছিল? আগে বেলের চরে আসলাম, বেলের চর ভাঙছে, তারপর কীর্তিকো লাগে। ওই জায়গায় কি দোকান করতা? হ্যাঁ। এখন এই জায়গায় আসছো? জি। এখন এই জায়গা যদি ভাঙে যায় তখন? এই জায়গা ভাঙে গেলে এখন জানা অন্য জায়গায়। এই জায়গা কাদের? তোমাদের? জায়গা আমাদের আছে, আমার বাপ দাদার আছে এই জায়গায়। এই জায়গায়? এটা কি নিজেদের জায়গা তার মানে, না ভাড়া? জি। এই জায়গা না, ফাঁকে আছে। এই দোকানে কিনা বেচা কেমন হয়? ভালোই আলহামদুলিল্লাহ। কারা কিনে? শুধু চরের মানুষ? জি। এই চরে তোমরা স্কুল আছে, কলেজ আছে? না। তাহলে পড়ালেখা করো কেমনে? পড়ালেখা স্কুল না থাকলে তাহলে পড়ালেখা কেমনি করবো? আঙ্গুর তো কামাই করে খানা গিয়ে। দেখতে পাচ্ছেন এই সেই চরের মাঝে যে দোকান, সেই দোকানের সামনে আমি এখন। এই দোকানে থেকে চা খেলাম, সবাই একটু রেস্ট নিলাম। এই চরে দোকানের পরিবেশটি খুবই সুন্দর, কিন্তু এই চরে এসে জানতে পারলাম এই চরের ছেলে পেলে যারা আছে, ছোট এই বাচ্চা যারা আছে, তারা কেউ পড়ালেখা করতে পারে না। মানে শিক্ষার হার একদমই জিরো, টোটালি জিরো বলা যায়। এই শিক্ষা কেউ গ্রহণ করতে পারছে না, কারণ এখানে নেই কোনো স্কুল, নেই কোনো মাদ্রাসা। মানে শিক্ষা গ্রহণ করার মতো উপযুক্ত কোনো স্থান এখানে নেই বললেই চলে, যে কারণে তারা কোনো শিক্ষা গ্রহণ করতে পারছে না। কাকা, এই যে আপনাদের চরে আসলাম, আইসা যে দেখলাম এত বাচ্চা কাচ্চা এই চরে, এরা পড়ালেখা করে কিভাবে এখানে? পড়ালেখা মানে একদম বন্ধ। কি কারণে? স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, নদী পার জানা, নদী বাতাসুলি নদী পার যাওয়া জানা। কত দূরে জায়গা থেকে? ওরা 10-15 মাইল হবে। 10-15 মাইল? তাহলে এই ছোট পোলাপান কেমনে যাবো অত দূরে? তাই জন্য তো জানে না, এই যে পুরান ব্যাগ মুখ হইতেছে এরা কেউ পড়ালেখা করতে পারতো না। তাহলে এদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এখন আল্লাহ জানে কি হবো, তাছাড়া তো ভয় নাই। কামলা দিয়া কতদিন খাইবো? মনে করেন এই চর ভেঙে গেল তখন?
ওই ঢাকা যায় রিক্সা চালাইবো। তাহলে এই চরে কতজন মানুষ আছে আপনারা টোটাল? 100 ঘর আছে আমরা। 100 ঘরে ছেলে পেলে আছে কতজন? 100 ঘরে এক বাড়িতে ধরেন 4 জন 5 জন 3 জন 2 জন 1 জন এগুলো আছে। আপনি পড়ালেখা করতে পারেন নাই কেন? স্কুল কলেজ নাই, নাই মাদ্রাসা নাই, স্কুলে যাইতে পারি নাই। তাহলে আপনিও যাইতে পারেন নাই, আপনার ছেলে পেলে আপনার নাতিপুতি, এখন নাতিপুতির জেনারেশন চলতেছে আপনার মনে হয়, এরাও করতে পারবে না। তাহলে কিভাবে সামনে কি হইব, ভবিষ্যৎ কি? কিছুই তো দেখতেছেন না, ভবিষ্যতে কিছুই নেই, মানে কোনো উন্নতি নাই আপনাদের ভবিষ্যতে। কি কারণে এটা? এই তো নদী এলাকা থাকি এই কারণে। মানে কেউ আপনাদের দিকে তাকিয়ে দেখে না এরকম, না আপনারা কারো অপেক্ষায় আছেন এরকম, নিজে করার চেষ্টা করতেছেন পারতেছেন না? তা পারি না। মানে এখন কি চান আপনারা, কি করতে চান? একটু স্কুল কলেজ চলে গেলে মানে আমরা খুব খুশি হইলাম। মানে এই চরে বাচ্চা আছে মোটামুটি 500 বললেন না? আছে। তাহলে 500 বাচ্চা স্কুল কলেজের অভাবে স্কুল কলেজে যাইতেও পারতেছে না, পড়ালেখা করতে পারতেছে না, পুরো মূর্খ হয়ে গেছে, একটা 0% পড়ালেখা আর কি। পড়ালেখা আর অতিরিক্ত পড়ালেখার দরকার বেশি। আর একটা মসজিদ আমাদের বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট বাচ্চারা এই চরে থাকে। এইরকম বাচ্চা এই চরে 200 ঘর আছে মনে হয়, 100-200 যাই হোক। এই প্রত্যেক বাড়িতে আর কি 4-5 জন 3 জন যেভাবে আছে, এরা কেউ পড়ালেখা করতে পারছে না। এই চরে নেই কোনো স্কুল, নেই কোনো কলেজ, যে কারণে এদের শিক্ষার কোনো বালাই নেই বললেই চলে একদম। তাদের যুগের পর যুগ, তারা কালের পর কাল এভাবেই মূর্খ হিসাবে মানে এই সমাজে বসবাস করে যাচ্ছে, পারছে না কোনো ভালো মতো কোনো কাজ করতে কিংবা কোনো কিছু করতে। বন্ধুরা দেখুন, আরেকটি বাড়িতে চলে আসলাম। এই বাড়ি সামনেই নদী দেখতে পাচ্ছেন। এই যে বাড়ি ঘর, এই যে একটি ঘর, এই পাশে এই যে রান্নার জন্য জায়গা, আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই সামনেই নদী। মানে আরেকটু পানি বাড়লেই এই বাড়ি সম্পূর্ণ ডুবে যাবে। দেখুন বন্ধুরা, এই বাড়ি সম্পূর্ণ ডুবে যাবে, নদী থেকে খুব দূরে না, এই নদী, এই বাড়ি। দেখুন কিভাবে তারা বসবাস করছে। কাকি কেমন আছেন? এই চরেই থাকেন আপনি? এটা কি আপনার বাড়ি? তাহলে এই যে আপনার ঘর, এই ঘরের সাথেই সামনে যে নদী দেখতেছি আমরা, তাহলে বন্যা আসতেছে আর কি, এখন চলতেছে আর কি বন্যায়, পানি বাড়তেছে। হ্যাঁ, তাহলে পানি যদি আরেকটু বাড়ে, আপনার ঘর তো দেখতেছি ডুবে যাবে পুরো বাড়ি, তাহলে তখন কি করবেন আপনি? পানির মধ্যে কিভাবে থাকেন? মনে করেন আপনি রাতে ঘুমাইছেন, ঘুমানোর পরে হঠাৎ করে পানি বেড়ে গেছে, রাতেই তো বাড়ে পানি, রাতে পানি আসছে জোয়ার আইসা ডুবে গেছে, তখন কি হইব? নৌকায় থাকেন? নৌকায় থাকেন, রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন? যখন এটা ডুবে যাবো সম্পূর্ণ, তখন সম্পূর্ণ ডুবে গেছে, আশেপাশে কোনো উঁচা জায়গা নাই, তখন কি করবেন? আপনার ঘরে যে খাট পালং আছে এগুলা নৌকায় করে নিয়ে যাবে? আপনার ছেলে মেয়ে আছে? আমার একটা ছেলে আছে, ওপকের ওই 4 জন, 2 মেয়ে 2 পোলা। কি করে তারা? তারা আর এই পোলা একটু ছোট। আপনি নদী ভাঙা দিয়েছেন কয়টা এ পর্যন্ত? ভাঙা দিছি একটা ভাঙা দিছি, 4বার ভাঙা দিছি, 4বার ভাঙা দিছি। মানে আপনার জীবনে কতগুলো নদী ভাঙা দিয়েছেন? আপনি তো চরেই থাকেন শুধু, না ডাঙাইছিলেন কখনো? কখনো ডাঙাইছিলেন, মানে ভালো জায়গায় ছিলেন? না না না। তাহলে জন্মের পর থেকে চরে? আপনার বয়স কত এখন? বয়স কত আমি তো খাও না, মনে করেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এত বছর যাবত আপনি চরেই রয়েছেন? এই চর থেকে ওই চর, ওই চর থেকে এই চর, চর ভাঙে আর চরে যান, কেন ডাঙায় যেতে পারেন না? ডাঙায় যেতে পারেন না? এই জায়গা কার আপনার? তাহলে কেমনে রয়েছেন এই জায়গা এখন? বছর বছর টাকা দেন? কত টাকা করে নেয় তারা? 3000 টাকা বছরে। তাহলে এই যে যখন ডুবা যাবো তখন আবার কি করবেন আপনি? অন্য জায়গা যদি ডুবা যায়, তখন অন্য জায়গা যদি না পান তখন কি করবেন আপনি? এখন তো আল্লাহ গোস করবো শোনা, মানুষ কি মানুষ মারে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে কাকির সাথে কথা বললাম, কাকির এই যে এখানে ঘর, এই ঘরে কি রাখেন কাকি? এই ঘরে গরু ছাগল রাখেন তিনি, গরু ছাগল প্লাস এই যে
হালকা জায়গা, কিন্তু দরজা নেই কোনো, এখানে দরজা নেই। আর এখানে একটু খড়ি জমা রাখছে কিছু, এই যে এইটুকুই। মানে এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি মানে কোনো ডাকাত আসে, দরজা নেই কিছু নেই, উন্মুক্ত নিয়ে চলে যেতে পারে। একটি ট্রলার নিয়ে আসলো, এই কাছেই নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে একটা ট্রলার নিয়ে এসে রাতের আধারে মনে করেন উঠাই নিয়ে চলে গেল, কেউ বুঝবই না। দেখতে পাচ্ছেন কাকির ঘর, এই যে কাকা, এই কাকারই বাড়ি এটা। কাকা কি নামাজ পড়লেন? হ্যাঁ না, জি। এই যে আপনার যে ঘরের অবস্থা দেখতেছি আমরা, একদমই বাজে অবস্থা। এই ঘরে কিভাবে থাকেন আপনারা? এই তো ওইভাবে থাকি, দেখাচ্ছি এটাই হবে। এইভাবে থাকেন আপনারা? দুইজনেই থাকেন? একটা ছেলে আছে ছোট। হ্যাঁ, ছেলে কি করে? ছেলে যে ওখানে বসে রয়েছে, যে ও এখানে, হ্যাঁ। মুসলমানি করাইছে বলি। মানে এই জায়গায় আপনারা তিনজন থাকেন? হ্যাঁ। তাহলে এই যে আপনার ঘর থেকে ওই যে আমি দেখাই একটু, ওই যে নদী দেখা যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ। এখান থেকে নদী দেখা যাইতেছে, তার মানে যে কোনো সময়, এখন বন্যা আসতেছে, তাহলে যে কোনো সময় বন্যা আসিয়া পানি ডুবে যেতে পারে। হ্যাঁ ডুবো, হ্যাঁ। গেল আবার শুনলাম গরু পালেন বাগিতে মনে হয়, হ্যাঁ? হ্যাঁ। তাহলে বাগিতে অন্যের গরু পালতাছেন, দেখা গেল গরু একটা কিছু হইলো, তখন আপনাদের কি বলে তারা? তারা গরু নিয়ে যাবো। মানে অসুস্থ হয়ে মারা যায় যদি, তখন হ্যাঁ, তাহলে কোনো দায় ক্ষতি নাই। দায় ক্ষতি নাই? না। আচ্ছা, এটা নাই। তাহলে আপনার কাছেই যেহেতু নদী, হ্যাঁ। তাইলে এই নদী যদি মনে করেন কাছে হয়, দেখা গেল একজন ডাকাত দল আসেই তো, হ্যাঁ আসে। আপনারা এমনিতেই অসহায় জানে, যে কারণে আসতে পারে। দেখা গেল ডাকাত দল আসলে একটা ট্রলার নিয়ে আইসে, আপনি এখানে ঘুমাইছেন, আস্তে করে উঠাই নিয়ে চলে গেল, তখন কি হইব? তখন ওতে নিয়ে যাবো, আর আত্মবেন্দে নিয়ে যাবো, তারা কিছু করার নাই। মনে করেন যে ডাকাত দল আসছে, আইসে আপনি এই জায়গাতে গরু নিয়ে যেতেছে, আপনার গরু কারণে বাইরে উঠছেন, অথবা আপনি সজাগ হয়ে গেছেন, মানে ঘুম থেকে উঠে পড়ছেন, আপনি তাহলে কি করবেন তখন? তখন মানে আর কিছু করার নাই, মানে ওই বন্দুক ধরবো, দাও ধরবো, দাও ধরে খুব দিবার থাকবো। হ্যাঁ, তখন মানে আর তাকে বলার দেখা না, মানে আত্মা বানবো। হ্যাঁ, হ্যাঁ। বানছিল এর আগে? আপনার অভিজ্ঞতা আছে? হ্যাঁ বানছিল। আপনার ডাকাতি হয়েছে এর আগে আপনার সাথে? হ্যাঁ হয়েছে। কি করছিল আপনারা? তো বান্দা নিয়ে গেছিল। কি করছিল? আত্মা বান্দা নিয়ে গেছিল। গরু আছিল কয়টা তখন? গরু আসলে 10-12টা। তাহলে আপনি এমনিতেই অসহায় গরিব, আপনার উপরে এসে আবার এতটা জুলুম করে গেল, আমি কি করা যাবো? তারপরে সুযোগ পাইছিল, টাকা দিবি, ধর্ম আছে। ওরা তো ধর্ম নাই, ওরা হলেই কি করে।